সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই আমি বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে তারা দেখে শিখবেন না ঠেকে শিখবেন, কারণ জল এই মুহূর্তে নাকের ওপর দিয়ে বইছে। এইবারের পুজোতেও একাধিক ঘটনা ঘটেছে, এইবারের পুজোর পরেও বিসর্জন নিয়ে একাধিক জায়গায় একের পর এক ঘটনা ঘটেছে। মিনমিনি মিডিয়ারা সেগুলো দেখান না, আপনারা জানেন, একটু খবর নেবেন, বিভিন্ন গ্রামে গ্রামে একাধিক ঘটনা ঘটেছে। এইবারের পুজোর সময় তো সেই দৃশ্য দেখেছি আমরা, ভুলে যাইনি। ভারতের মতো দেশে, ভারতের মতো গণতন্ত্র যেখানে রয়েছে, সেইখানে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির উৎসব মা কালীর আরাধনা, সেই কালী পুজোর সময়তে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেই দৃশ্য ভুলে যাননি নিশ্চয়ই আপনারা। যারা এখনো ভাবছেন যে আপনারা সেফ আছেন, তাহলে ভুল ভাবছেন, মূর্খের জগতে বাস করছেন। প্রতিবেশী দেশের যে বিদ্বেষ, যে আগুন, যে উগ্রতা, যে মৌলবাদ, সেগুলি ইতিমধ্যেই আমার রাজ্যে প্রবেশ করে গেছে। তাই জন্য তুলসী মঞ্চে পা পড়ে, মন্দিরে হাতুড়ি পড়ে, বাঁশ পড়ে, মূর্তির ওপর আঘাত হয়, রাতের অন্ধকারে গুঁড়ো করে দেওয়া হয়। আর কালী মূর্তি, তৃণমূলের জমানায় যেটা দেখা বাকি ছিল সেটাও দেখা 16 কলা পূর্ণ হয়ে গেছে। কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছবিও আমরা দেখে নিয়েছি। এখনো মনে হচ্ছে আপনাদের কিসের জন্য, কোন উদ্দেশ্যে এই রাজ্যের বিভিন্ন ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে বা চেঞ্জ করিয়ে দেওয়া হচ্ছে বা চেঞ্জ হচ্ছে? ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে যে কোনো মুহূর্তে এই পশ্চিমবঙ্গে। ভুললে চলবে না যে প্রত্যেক মুহূর্তে দেশ থেকে যেন বিচ্ছিন্ন হওয়ার ডাক এখানকার অনেকেই রাজনীতির লোকজনেরা দিয়ে এসছেন। আমরা কোন জায়গায় রয়েছি সেটা বোঝা খুব জরুরি। বাংলা একটা কথা বলে, কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়। ঠিকই বলে। আমরা পশ্চিমবঙ্গে বসে এই মুহূর্তে বাংলাদেশের ঘটনার সমালোচনা করছি, কিসের ভিত্তিতে করছি? আমরা পশ্চিমবঙ্গে এমন কি ছবি দেখতে পাচ্ছি? এই পশ্চিমবঙ্গ যে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে না, তার কি গ্যারান্টি রয়েছে? এবং এই জায়গা থেকেই আজকের প্রশ্ন যে সত্যি সত্যি এখনো যতটুকু রয়েছে বাকি, এখনো পুরো পশ্চিমবঙ্গ শামশেরগঞ্জ ধুলিয়ান হয়ে যায়নি, এখনো গোটা পশ্চিমবঙ্গ মোথাবাড়ি হয়ে যায়নি। এখনো যতটুকু বাকি আছে আমাদের হাতে, সেটুকুকে আগলে রাখতে গেলে, সামলে রাখতে গেলে অবিলম্বে আমাদের শিক্ষা নিতে হবে। আর তার জন্য বাংলাদেশ দেখতে হবে। বাংলাদেশের খবর থেকে শুধুমাত্র আপনারা শিক্ষা নিতে পারেন, আমরা শিক্ষা নিতে পারি, আমরা দেখে শিখতে পারি, আমরা সচেতন হতে পারি, ভয়ঙ্কর ভবিষ্যৎকে আটকাতে পারি। আর যদি আমরা দেখে না শিখি, এরপর সেই দিন আসছে যখন ঠেকে শিখতে হবে। শুধুমাত্র এক শামশেরগঞ্জ ধুলিয়ান নয়, এক হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার নয়, গোটা পশ্চিমবঙ্গকে সাক্ষী থাকতে হবে এমন ভয়ঙ্কর পরিণতির। আর এই জায়গা থেকে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী। নিঃসন্দেহে যেটা বড় প্রশ্নের বিষয় শুরুতেই বললাম, যে একটা বড় অংশ মুখে কুলুপ এঁটে রয়েছে, মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছে। তারা উত্তরপ্রদেশে কিছু হলে তারা রাস্তায় নামেন, অন্য কোথাও কোনো ঘটনা পেলে তারা রাস্তায় নামেন, বা পশ্চিমবঙ্গে শহর কলকাতায় প্যাটিস নিয়ে যদি বিতর্ক তৈরি হয় তারা রাস্তায় নামেন। আরে ভাই, প্যাটিস বিক্রেতাকে ধমক চমক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, দেখো বাংলাদেশে গিয়ে কি অবস্থা। এবার অনেকে প্রশ্ন করবেন যে আপনারা কি চান যে এরকম অবস্থা এখানে হোক? আমরা চাই না, কিন্তু আমরা চাই যে যে কোনো রকমের উগ্রতাকে যেন নিন্দা করা হয়। আর যেটা আসলে কোনো রকমের উগ্রতা যেখানে ছিল না, যেখানে কোনো মৌলবাদ নেই, সেটাকে যেন আটকানো হয়, সেটাকে যেন রং না চড়ানো হয়, সাজানো গোছানো যেন না হয়, যেটা হয় এখানে প্রত্যেক মুহূর্তে। কখনো কোনো ঘটনায় যদি একজন সংখ্যালঘুর নাম চলে আসে, সঙ্গে সঙ্গে সবাই আহা উহু বাছাড়ে বলে দৌড়ে দৌড়ে ছুটতে চলে আসে, আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের লোক রক্ষা করতে হবে, আমাদের। আরে কেউ রক্ষা করার দায় দেয়নি। সেদিনকে ময়দানে যারা চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছেন তার মধ্যে অনেক হিন্দু ব্যবসায়ীও ছিল, তাদেরকেও বকাচকা করে বার করা হয়েছে। খুব সহজ হিসেব। আপনারা জানেন যে বছরের বিশেষ বিশেষ সময়তে স্টক ক্লিয়ারেন্স চলে। স্টক ক্লিয়ারেন্স মানে কি? সারা বছর যেগুলো বিক্রি হয় না সেগুলোকে কম দামে ছেড়ে দেওয়া হয়, যাতে স্টক ক্লিয়ার করা হয়। ময়দানের মতো জায়গায় যেখানে এত এত মানুষজন রয়েছে, এত কাস্টমার রয়েছে, সেখানে কোন ব্যবসায়ীটা চাইবে যে তার সমস্ত খাবার বিক্রি হয়ে যাক? এবার তাদের মূর্খতা, তারা সেখানে চিকেনও নিয়ে এসেছিল, অথচ চাহিদা রয়েছে ভেজের।
তাই চিকেন প্যাটিসগুলো কি করবেন, ফেরত নিয়ে যাবেন? হয়তো সেই জন্য সেটাকে ভেজ বলে চালিয়ে দিয়েছে। থাকে তো নামকা বাস্তে চিকেন, সেটাকে ভেজ বলে ভেবেছিলেন চালিয়ে দেবো, তাতে স্টক ক্লিয়ার হয়ে যাবে, ভরপুর মুনাফা। অথচ সেই মিথ্যাচারটাকে, যে মিথ্যাচারকে বারণ করা হয়েছে, বকা হয়েছে, তারা নিজেরাও স্বীকার করেছে সেইখানে দাঁড়িয়ে সবার সামনে যে আমরা ভুল করেছি, আমরা করবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। সেই তিল থেকে তাল করে সেটাকে রংচং সেটাকে লাগিয়ে বিশাল বড় করা হলো। অথচ যেগুলো সত্যি সত্যি অনেক বড় বড় ঘটনা, যেগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত, আন্দোলন করা উচিত, রাস্তায় নামা উচিত, সেগুলো নিয়ে টু শব্দ করা হয়নি। চন্দন দাস, তার বাবা হরগোবিন্দ দাস, তাদেরকে কুপিয়ে হত্যার পর কজন এখানকার বুদ্ধিজীবী সমাজ তারা এটাকে নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল। তখনও বলা হচ্ছে, আমরা এখনো পর্যন্ত বলি ভাই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। ভুল বলি আমরা। যেখানে ধর্ম দেখে হত্যা করা হয় সেখানে সন্ত্রাসের ধর্ম আছে। যেখানে ধর্ম দেখে লোককে পোড়ানো হয় সেখানে যাকে পোড়ানো হচ্ছে তার ধর্ম রয়েছে। আর এই ধর্মের রাজনীতি আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে চলছে। যদি ধর্ম নিয়ে রাজনীতি না হতো তাহলে আজকে দেশটাই ভাগ হতো না। যারা সেই সময়তে দেশভাগের সময় আন্দোলন করেছে, দেশভাগের সময় কথা বলেছে, আজ তারা কোন যুক্তি তৈরি করছে? কেন এই ভয়ঙ্কর নৃশংসতাকে একসঙ্গে এক জায়গায় এসে সবাই মিলে নিন্দে করতে পারছে না? রাজনীতির ফায়দা লুটতে হচ্ছে, ভোট ব্যাংকের রাজনীতি করতে হচ্ছে, তোষণ করে করে পাগল হয়ে যাচ্ছে সবাই। আর হিন্দুরা সংখ্যা লঘু হতে হতে হিন্দুরা শূন্য হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও একই অবস্থা হচ্ছে। তাই দেখে শিখুন, এরপর থেকে শিখতে হবে। কি কি দেখে শিখবেন আপনারা? এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে ভয়ঙ্কর খবর আসছে সেই খবরটা দিয়ে, কারণ এখন এই খবর দেখে যদি ঘুম না ভাঙে, বাকি যে সমস্ত বাঙালি হিন্দু রয়েছেন যারা এখনো পর্যন্ত শাসকের সুরে বা বেশ কিছু রাজনৈতিক দলের সুরে তাদের এজেন্ডায় কথা বলছেন, তারাও এবার জেগে যান। হরগোবিন্দ দাস, চন্দন দাস কিন্তু বামপন্থী ছিলেন, তারা কিন্তু সিপিএম করতেন, পার পাননি। তার পরিবারের লোকজন বলছেন আজকে যে আমাদের পরিবারে এত বড় ঘটনা ঘটেছে শুধুমাত্র আমরা হিন্দু ছিলাম বলে। অতএব কেউ পার পাবে না। শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা, পলিটিক্যাল পার্টির এজেন্ডা, পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আমরা কেউ বাঁচব না। আমাদের একসঙ্গে বাঁচতে গেলে চিনতে হবে যে বিপদ কোথা থেকে আসছে। আর সেই বিপদের একটা ছবি দেখাই। এই মুহূর্তে ঢাকা থেকে বড় খবর আসছে, বাংলাদেশে জিহাদি কার্যকলাপ আকাশ ছুঁয়েছে। ঢাকায় উঠছে ভারত বিরোধী স্লোগান, রাস্তায় নেমে অসভ্যতা জিহাদিদের ভয়ঙ্কর রকম। এই মুহূর্তে ঢাকার আকাশ কাঁপছে গগনভেদী স্লোগানে, এবং সেই স্লোগান হচ্ছে ভারত বিদ্বেষী স্লোগান। স্লোগান, এবং সেখান থেকে প্রত্যেক রকম ভাবে, আমি জানি না যে তারা ইতিমধ্যে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছে আর কি কি করা হবে, এবং এদের যদি উদ্দেশ্য থাকে সব রকম ভাবে ভারতের ক্ষতি করা, তাহলে কেন এসআইআর প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি এবার। এবং সেই জায়গা থেকে যদি পশ্চিমবঙ্গের প্রশাসন শক্ত হাতে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ না করে, তাহলে ভারতের ক্ষতি করার জন্য যে কোনো উপায়ে, ছলে বলে কৌশলে এরা এই বিদ্বেষের আগুন এই পারেও নিয়ে আসতে চাইবে। ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে ঢাকা জুড়ে। আপনারা জানেন যে সেখানকার এক নেতা যার নাম হাদি, ওসমান হাদি, সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, এবং যে কায়দায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে সেই কায়দা কোনো আম আদমির কায়দা নয়। ইতিমধ্যেই ইউনূসের লোকজনেরা বলতে শুরু করেছেন যে হয়তো আওয়ামী লীগের লোকজনেরা এসে খুন করে দিয়ে গেছে। কিন্তু যে রাজনৈতিক দলটার এই মুহূর্তে বাংলাদেশে কোনো অস্তিত্বই নেই, যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন না, যাদের নেতাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির সাজা শোনানো হয়েছে, তাদের মধ্যে এত সাহস আদৌ থাকবে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় গুলি করে তারা চলে যাবে ওসমান হাদির মতো জনপ্রিয় নেতাকে?
নাকি আসলে এখানে বড় কোনো রাজনীতি চলছে? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, হয়তো বাংলাদেশে এই মুহূর্তে যারা দায়িত্ব রয়েছে, ক্ষমতায় রয়েছে, তারাই হয়তো পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে পরিকল্পনা করে করিয়েছে, এবং যাতে খুব সহজে যে রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাসিত হয়ে রয়েছে, যে রাজনৈতিক দলের লোকজনেরা সামনে আসেনি, তাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া গেছে। কারণ ওসমান হাদির যে ভিডিওগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে অত্যন্ত প্রফেশনাল লোকজনের হাতে খুন হয়েছে ওসমান হাদি, এবং সেইটাকে সামনে রেখে ভয়ঙ্কর নৃশংসতার ছবি, নৃশংসতার আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। কারা কি জন্য করছে? ওসমান হাদি যদি আলাদা করে রাজনৈতিক দল তৈরি করে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতেন, তাহলে কাদের স্বার্থ বিঘ্নিত হতো? কারা এই মুহূর্তে ক্ষমতা কায়েম করে বসে আছে? প্রশ্ন অনেক ওঠে, কিন্তু এই সমস্ত অভ্যন্তরীণ প্রশ্নে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। আমাদের মাথা না ঘামালেও চলবে, কিন্তু আমাদের মাথা ঘামানোর দরকার যেটা রয়েছে, যে সেই অভ্যন্তরীণ রাজনীতির শিকার যেই বা যারাই হন না কেন, যারাই সেখানে কলকাঠি নাড়ুন না কেন, আলটিমেটলি পুরো বিষয়টার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারতের দিকে। যা কিছু হয়ে যাক, সেখানে একটা পলিটিক্যাল পার্টি আর একটা উদীয়মান পলিটিক্যাল পার্টির নেতাকে গুলি করছে, ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে লোক দেখানো সিঙ্গাপুরে, যাতে মনে হয় যে সরকার চাইছে যে ওসমান হাদি বাঁচুক। সিঙ্গাপুরে নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি কি ট্রিটমেন্ট হয়েছে কেউ জানে না, কিন্তু ওসমান হাদি বাঁচেননি, আর চিকিৎসায় মারা গেছেন। অথচ গোটা বিষয়টা, যেখানে রাজনৈতিক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক হিসেব নিকেশ রয়েছে, অনেক অঙ্ক রয়েছে, পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হলো ভারতের দিকে, হিংসার আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল এর আগের দিন, যেখানে দীপু চন্দ্র দাস, এক হিন্দু যুবক, সে নিজের যোগ্যতা একটি কারখানায় চাকরি পেয়েছিলেন, এবং সে হিন্দু যুবক কেন চাকরি পেয়েছে তার জন্য আরো কয়েকজন তার শত্রুপক্ষ, যাতে সে চাকরি করতে না পারে, যাতে তাকে একটু গণপিটুনি দেওয়া যায়, তার জন্য তার নামে মিথ্যে গুজব রটিয়ে দেয়। এবং সেই মিথ্যে গুজব রটানোর জন্য সবচেয়ে সহজ অস্ত্র হচ্ছে যে ও ধর্ম অবমাননা করেছে। আজ পর্যন্ত কেউ, তার সহকর্মী থেকে শুরু করে তার পরিবার, তার বন্ধু বান্ধব, এমন কোনো ভিডিও ফুটেজ, তার কর্মক্ষেত্র, কেউ বলতে পারলো না যে ওই হিন্দু যুবক আদৌ এই ধরনের কোনো কথা বলেছিল কিনা। প্রত্যেকেই বলছে না, এরকম বলেনি কিছু, সে তো খুশি ছিল, সে ভালো চাকরি পেয়েছে বলে, গার্মেন্টস কোম্পানিতে চাকরি পেয়েছে বলে। শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতার জন্য তার নামে একটা বদনাম দেওয়া হলো, একটা গুজব রটানো হলো, আর তার পরিণাম কি ভয়ঙ্কর। এত উন্মত্ত জনতা, কেউ জানতে চাইলো না কি হয়েছে, কেউ জানতে চাইলো না ঘটনাটা কি ঘটেছে, কেউ জানতে চাইলো না যে সেই ছেলেটির বক্তব্য কি। তাকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে এসে ফুটপাতের ওপর পিটিয়ে 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 মেরে ফেলা হলো, তাকে নগ্ন করে ফেলা হলো, পেটাতে পেটাতে তার গা থেকে সমস্ত জামা কাপড় খুলে নেওয়া হলো, তার গলায় দড়ি বেঁধে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, আর তারপর যখন তার দেহে আর প্রাণ নেই, নিথর শরীর, তখন খড় দিয়ে আগুন লাগিয়ে তার বিবস্ত্র দেহ, উলঙ্গ দেহ সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। কি ভয়ঙ্কর অবস্থা বুঝুন। অর্থাৎ সেখানে রাজনীতি হচ্ছে অভ্যন্তরীণ, বিদ্বেষ ছড়ানো হয়েছে ভারতের বিরুদ্ধে, রাজনীতি চলছে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক দল তাদের হিসেব নিকেশ সাজাচ্ছে, কে কার পথের কাঁটা ওপরাচ্ছে, আর সেখানে বলি করা হচ্ছে হিন্দুদের। আসলে বাংলাদেশের আগে তাই হয়ে এসছে, আর ঘটনাচক্রে এই একই প্যাটার্ন ফলো করা হচ্ছে এখানেও, পশ্চিমবঙ্গে একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ, রাজনীতির ফায়দা লোটার জন্য যখন তখন হিন্দুদেরকে কাঠগড়ায় তোলা হচ্ছে, হিন্দু উৎসবে আঘাত আসছে, হিন্দু মূর্তি ভাঙা হচ্ছে, তাদের আবেগ সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা হচ্ছে, কারণ রাজনীতির ফায়দা, ভোট ব্যাংক ভোট ব্যাংক ভোট ব্যাংক, তোষণ তোষণ তোষণ। সেই কারণে অতএব আমি আবারও বলছি, যদি আমরা এখনো সজাগ না হই, যদি আমরা এখনো দেখে না শিখি, তাহলে এরপর থেকে শেখার সময় এগিয়ে আসছে। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে ঢাকা শাহবাগ থেকে, সেখানে উঠছে আজাদির স্লোগান। 1.5 বছর ধরে বাংলাদেশে চলছে অরাজকতা, চূড়ান্ত অরাজকতা চলছে। মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে, এবং সেইখানে আবার নতুন করে আজাদির স্লোগান উঠছে।
স্বাধীন হবে। এই দেশটা বারবার বোধহয় যুগে যুগে স্বাধীন হয়ে যায়, বারবার স্বাধীন হয়ে যায়। এখন আবার এই বাংলাদেশ থেকে আজাদি স্লোগান উঠছে, আবার স্বাধীনতার জন্য বার্তা দেওয়া হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভেতরে অভ্যন্তরীণ অন্যরকম রাজনীতি চলছে। এখন ওসমান হাদি কি ইউনূসের কম্পিটিটর হয়ে যাচ্ছিলেন, তার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছিলেন, তাই পথের কাঁটা কোথাও সরানো হলো আমরা জানি না। এই পার থেকে বসে ওপারের অভ্যন্তরীণ রাজনীতিটা, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতি বোঝা সম্ভব নয়। কিন্তু এটুকু দেখতে পাচ্ছি আমরা যে সেখানে আবার নতুন করে স্বাধীনতার স্লোগান উঠছে। এই পারে যারা বাংলাদেশি প্রেমী আছেন তারা প্রত্যেকবার বাংলাদেশ স্বাধীন হয় আর তারা এখানে উৎসব পালন করেন। একটা দেশ 47-এ স্বাধীন হলো, 71-এ স্বাধীন হলো, 2024-এ স্বাধীন হলো, এখন 2025-এর শেষে আবার তারা স্বাধীন হতে চায়। প্রতি বছর বছর তারা একবার করে স্বাধীন হয়, না হলে প্রতি 12 বছর অন্তর একবার করে স্বাধীনতা আসে, কিছু একটা হয় এখানে। আবারও সেই স্বাধীনতার স্লোগান উঠছে। কিন্তু প্রশ্ন একটাই যে সে দেশে যাই হয়ে যাক না কেন ঘুরে ফিরে ভারতকে টার্গেট করা হচ্ছে এবং একটা মুক্তাঞ্চল, জঙ্গি জিহাদিদের মুক্তাঞ্চল, যেন তেন প্রকারণা ভারতকে টার্গেট করা হচ্ছে। এবং সব থেকে ভয়ের বিষয় হচ্ছে ভারতের ক্ষতি করার জন্য পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হবে না তো। পশ্চিমবঙ্গে ঠিক বাংলাদেশি কায়দায় এখানে অশান্তির আগুন জ্বালানো হবে না তো। আমরা ভুলে যাইনি যে এই ওয়াকফ বিরোধী বিল নিয়ে কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ উশৃঙ্খলতা, কি পরিমাণ নৃশংসতা হয়েছিল এইখানে এই পারে। এবং তখনও কিন্তু একই প্রশ্ন উঠেছিল যে যারা এই ভয়ঙ্কর নৃশংসতার পরিচয় দিলেন তারা কি আদৌ ভারতীয় মুসলিম, তারা কি পশ্চিমবঙ্গের মানুষজন, তারা কারা? বিরোধী দল বারবার করে বলছে বাংলাদেশ থেকে এসেই অশান্তির আগুন জ্বালানো হয়েছে, এগুলো বাংলাদেশি কায়দা। আমরা সচেতন হব নাকি অপেক্ষা করব আসলে কি হয়? পরবর্তী ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি, যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ঢাকায় ভারতীয় হাই কমিশন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাই কমিশনের সামনে আবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ বললে ভুল হবে, রীতিমতো অসভ্যতামো। এবং এর আগেই আপনারা শুনেছিলেন যে কিভাবে ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভয়ঙ্কর পরিণতি করা হবে এবং সেখানে ভাঙচুর চলছে, বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়ার মতো পর্যন্ত হুমকি হুঁশিয়ারি সেখানে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভারতের তরফে, আমাদের দেশের তরফে সেই হাই কমিশনের জন্য কি বার্তা রয়েছে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। কি আদৌ সেখান থেকে সবাইকে ফেরত আসতে বলা হয়েছে কিনা বা আপাতত তালা লাগিয়ে দিতে বলা হয়েছে কিনা, কিন্তু বিষয় একটাই, ভারত এত সহজে চট করে এদের এই সমস্ত হুমকি হুঁশিয়ারিকে গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কায়দায় এই অরাজকতা চলছে তাতে কি এদের আলাদা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমি আপনাদের শোনাবো, দেখুন প্রকাশ্য মঞ্চ থেকে, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কি ভাষায় এরা ভারতীয় হাই কমিশনকে তোপ দাগছে, শুনুন। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।